এক জঙ্গলে বাস করত এক হরিণী। একদিন হরিণী জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল। বনের মধ্যে যেতে যেতে হরিণী দেখতে পেল একটি আঙুরের বাগান। আঙুরের বাগানে থোকায় থোকায় আঙুর ধরে আছে। হরিণীর আঙুর খেতে খুব ইচ্ছে হলো। আহ, এখানে কত সুন্দর একটি আঙুর বাগান, আর আঙুর গাছগুলোতে থোকায় থোকায় আঙুর ধরে আছে। আহ, দেখতে কতই না ভালো লাগছে। উফ, খুব খেতেও ইচ্ছে করছে। কয়েকটা যদি খেতে পারতাম তাহলে খুব মজা হতো। এই বলে হরিণী যেই না আঙুরের থোকায় মুখ দিল, অমনি সেখানে বাগানের মালিক শিয়াল চলে আসলো। কিরে হরিণী, তোর এত বড় সাহস, তুই আমার আঙুর বাগানের আঙুর চুরি করছিস? শিয়াল ভাই, আমি এই পথ দিয়েই যাচ্ছিলাম, আর যেতেই এই আঙুর বাগানটা দেখতে পেলাম। এই আঙুর বাগানে তো কত পাকা পাকা আঙুর ধরে আছে, দেখলে তো যে কেউ খেতে চাইবে, তাই আমি দু একটা আঙুর খেতে চেয়েছিলাম। এক টুকরো আঙুর খেতে চেয়েছিলাম, দেখলেই খেতে ইচ্ছে করে, তাই না? তুই আমার বাগানের আঙুর খাচ্ছিস। তুই আমাকে কি বলেছিলি যে তুই আঙুর খাবি? শিয়াল ভাই, আমার আঙুর খেতে খুব ইচ্ছে করছে, দাও না দুটো আঙুর। দাও না দুটো আঙুর, মামা বাড়ির আবদার পেয়েছে। যা, ভাগ এখান থেকে। তোকে যেন আমার আঙুর বাগানের আশেপাশে আর না দেখি। যা, এক্ষুনি আমার চোখের সামন থেকে চলে যা। শিয়ালের এমন কথা শুনে হরিণী মন খারাপ করে সেখান থেকে চলে গেল। যেতে যেতে হরিণী নদীর ধারে পৌঁছে গেল। এত করে বললাম পাজি শিয়ালটাকে যে দুটো আঙুর খাবো, কিন্তু দিলই না, অপমান করে তাড়িয়ে দিল। তবে আমিও হাল ছাড়ছি না, আমিও আঙুর বাগানের মালিক হবই হব। এরপর হরিণী নিজে নিজেই প্রতিজ্ঞা করলো যে হরিণী আঙুর বাগানের মালিক হবেই হবে। এরপর হরিণী আঙুরের বাগান করার জন্য বিভিন্ন জায়গা থেকে আঙুরের চারা সংগ্রহ করলো। আঙুরের চারাগুলো সংগ্রহ করে হরিণী তার জমিতে চারাগুলো রোপণ করে দিল। আঙুরের চারা তো রোপণ করলাম, এখন এগুলোর ভালো করে যত্ন করতে হবে। এরপর কয়েক মাস কেটে গেল, আর দেখতে দেখতে হরিণীর দুটো বাচ্চা হলো। এক সময় হরিণীর আঙুর গাছগুলো অনেক বড় হয়ে গেল, আর আঙুর গাছগুলোতে থোকায় থোকায় আঙুরও ধরলো। হরিণী এখন ওই আঙুরগুলো নিজেও খায় আর বাজারেও বিক্রি করে। আঙুর নিয়ে যাও আঙুর, পাকা পাকা মিষ্টি মিষ্টি আঙুর নিয়ে যাও গো, আঙুর নিয়ে যাও। আঙুর আছে গো আঙুর, একেবারে সস্তা দামে। আরে আরে, এটা সেই হরিণীটা না? এ তো কিছুদিন আগেই আমার বাগানে আঙুর চুরি করতে এসেছিল। আমি তো ওকে তাড়িয়ে দিয়েছিলাম। এই হরিণীটা আঙুর কোথায় পেলো? আমি তো ওকে তাড়িয়ে দিয়েছিলাম, আবার দেখছি আমার থেকেও সস্তা দামে আঙুর বিক্রি করছে। যাই তো, গিয়ে জিজ্ঞেস করি তো আঙুরগুলো কোথায় পেয়েছে। এরপর শিয়াল হরিণীর কাছে চলে আসলো। আরে, তুই ওই হরিণীটা না যে আমার বাগানে আঙুর চুরি করতে গেছিলি? তা এই আঙুরগুলো আবার কোথায় পেয়েছিস? আমার বাগান থেকে আবার চুরি করে আনিসনি তো? আরে, তুমি এসব কি বলছো? এগুলো তোমার বাগানের আঙুর হতে যাবে কেন? এগুলো তো আমার বাগানের আঙুর। কি বললি? তোর আবার আঙুরের বাগানও আছে? কিছুদিন আগেই তো আমার আঙুর চুরি করতে গেছিলি। এত তাড়াতাড়ি তুই আবার আঙুরের বাগান দিলি কি করে? দিয়েছি দিয়েছি, কেউ যদি কোনো কিছু নিয়ে প্রতিজ্ঞা করে আর সেই অনুযায়ী কাজ করে তাহলে সে একদিন সফল হবেই হবে। আমিও তেমনটাই করেছি। যেদিন তুমি আমাকে আঙুর খেতে দাওনি সেদিনই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি যে আমিও একদিন আঙুরের বাগানের মালিক হবই হব। এরপর বিভিন্ন জায়গা থেকে আঙুরের চারা সংগ্রহ করে আঙুরের বাগান দিয়েছি, আর আমার সেই বাগানেই আঙুর ধরেছে, আর সেই আঙুরগুলোই আমি বাজারে বিক্রি করতে এনেছি। আঙুর বিক্রি করতে এসেছিস ভালো কথা, কিন্তু এত সস্তা দামে আঙুর বিক্রি করছিস কেন? তুই জানিস না আঙুর অনেক দামি ফল, এটা গরিব দুঃখীদের জন্য না। আমি যে দামে আঙুর বিক্রি করি তুইও সেই দামেই আঙুর বিক্রি করবি, বুঝেছিস? সস্তা দামে একদম আঙুর বিক্রি করতে পারবি না। আঙুর বিক্রি করে আমার বড়লোক হতে হবে না, আমি সস্তা দামেই আঙুর বিক্রি করব, যেন গ্রামের গরিব দুঃখী সবাই আঙুর খেতে পারে। শোন, তোর এই নীতিবাক্য অন্য কাউকে গিয়ে শোনা, আমাকে না। আমি যেমনটা বলেছি তুই ঠিক তেমনটাই করবি। আমি যে দামে আঙুর বিক্রি করি তুই সেই দামে আঙুর বিক্রি করবি, তা না হলে তোকে এই জঙ্গলের বাজারে আমি আঙুর বিক্রি করতেই দেব না।
তুমি জঙ্গলে আঙুর বিক্রি না করতে দেওয়ার কে? হ্যাঁ, এটা হচ্ছে জঙ্গলের বাজার। এখানে তোমার যেমন অধিকার আছে, আমারও তেমনি অধিকার আছে। হরিণী, তোর তো দেখি ভালোই পাখনা গজিয়েছে। তবে তোর পাখনা একদিন আমি ঠিকই ছেঁটে ফেলবো। সেদিন বুঝবি এই শিয়াল পণ্ডিত কি জিনিস। এই বলে শিয়াল তার আঙুরের দোকানে চলে গেল। এদিকে একদম সস্তা দামে আঙুর পাওয়ায় গ্রামের সকলে মিলে সস্তা দামে হরিণীর কাছ থেকে আঙুর কিনতে আসে। আর কিছুক্ষণের মধ্যেই হরিণীর সব আঙুর বিক্রি হয়ে যায়। আর দুষ্টু পাজি শিয়াল দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। না, এই দুষ্ট হরিণীকে তো এই জঙ্গলের বাজারে আঙুর বিক্রি করতে দেওয়াই যাবে না। যে করেই হোক ওর আঙুরের ব্যবসা আমাকে লাটে তুলতেই হবে। আমি অনেক দিন থেকেই এই জঙ্গলে ব্যবসা করছি। এই জঙ্গলের সবাইকে ঠকিয়ে আমি অনেক টাকা উপার্জন করেছি। সামনে আরো করব, কিন্তু এই হরিণীটা এসে আমার সমস্ত প্ল্যান ভেস্তে দিচ্ছে। তবে একে একটা শায়েস্তা করতেই হবে। তবে কি করে করব, এর সম্বন্ধে আমার ভালো করে খোঁজ খবর নিতে হবে। এরপর দুষ্টু শিয়াল হরিণীর সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারলো হরিণীর দুটো ছানা আছে। একদিন সুযোগ বুঝে দুষ্টু পাজি শিয়াল হরিণীর ছানা দুটোকে কিডন্যাপ করে নিয়ে গেল। হরিণী যখন জানতে পারলো ওই দুষ্টু পাজি শিয়াল হরিণীর বাচ্চা দুটোকে দুষ্টু শিয়াল কিডন্যাপ করে নিয়ে গেছে, তখন সে জঙ্গলের বাজারে আঙুর বিক্রি করছিল। হায় হায়, ওই দুষ্ট পাজি শিয়াল আমার এত বড় সর্বনাশ করলো। আমার ছোট ছোট ছানা দুটোকে আমার কাছ থেকে কেড়ে নিল। কি হয়েছে দিদি, তুমি এভাবে কান্না করছো কেন? জানো গর্জিলা দিদি, আমার যে সর্বনাশ হয়ে গেছে গো। আমি জঙ্গলে সস্তা দামে আঙুর বিক্রি করায় ওই দুষ্ট শিয়াল আমার উপর প্রচুর ক্ষেপে গেছে। আজ আমার ছানা দুটোকে কিডন্যাপ করে ওর গুহায় নিয়ে গেছে আর আমাকে হুমকি দিয়েছে, আমি যদি জঙ্গলের বাজারে সস্তা দামে আঙুর বিক্রি করি তাহলে ও আমার ছানা দুটোকে খেয়ে ফেলবে। কি বললে? ওই পাজি শিয়ালের এত বড় সাহস? তুমি কোনো চিন্তা করো না, চলো আমার সাথে, আমি তোমার ছানা দুটোকে উদ্ধার করব। এরপর গর্জিলা, হরিণী আর জঙ্গলের বেশ কয়েকজন পশু পাখিকে সাথে নিয়ে শিয়ালের গুহায় গেল। এই দুষ্টু পাজি শিয়াল, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। আমি সমস্ত কথাই হরিণীর মুখ থেকে শুনেছি। তুই অনেক দিন থেকেই জঙ্গলের বাজারে সবাইকে বোকা বানিয়ে আঙুর বিক্রি করছিলি। তোর এই চড়া দামের কারণে জঙ্গলে আর কোনো গরিব দুঃখী পশু পাখিরা আঙুর খেতে পারেনি। এখন হরিণীর সস্তা দামে আঙুর বিক্রি করাতে জঙ্গলের সব গরিব দুঃখী পশু পাখিরাও আঙুর খেতে পাচ্ছে। আর তোর কিনা এটা সহ্য হচ্ছে না? তুই শেষমেশ হরিণীর দুটো ছানাকে ধরে নিয়ে এলি, আবার হুমকিও দিচ্ছিস যেন চড়া দামে আঙুর বিক্রি করে। আজ তো তোকে আমরা কেউ ছাড়বো না। এরপর সবাই মিলে শিয়ালের উপর ঝাঁপিয়ে পড়লো আর দুষ্টু শিয়ালকে মারতে মারতে মেরেই ফেললো। তারপর থেকে হরিণী সস্তা দামে গরিব দুঃখীদের মাঝে আঙুর বিক্রি করত। তোমরা আমাকে আর মেরো না গো। ও বাবা, ও মা, ও বাবা, ও মা, ও বাবা, ও মা। এই মিনসে সেই সকালে গাড়ি নিয়ে বের হয়েছে, এখনো বাড়িতে আসার কোনো নামই নেই। ঘরে কোনো বাজার নেই, সেদিকে কি আর ওনার খেয়াল আছে? আজ বাড়িতে আসুক, ওকে দেখাবো মজা। এক নজর না দেখিলে তোমায় দুনিয়া আন্ধার হয়। তুমি আমার জীবন রে বউ, তুমি তুমি আমার জান। ও বউ তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। শ্বশুরের বেটা, তোর এতক্ষণে বুঝে আসার সময় হলো? সারাদিন বাড়িতে আসার কোনো নাম নেই, এতক্ষণে বউ বউ করছে। বউয়ের জন্য এখন প্রাণ যাচ্ছে, আমি তো আজ তোর প্রাণ বের করে নিব রে। এই বউ, মারিস না রে, খুব লাগছে আবার। আর কখনোই দেরি করে আসবো না, আজকের মতো ক্ষমা করে দাও বউ। আমার লক্ষ্মী বউ যে তুমি, এভাবে জামাইকে মারলে সবাই ছিছি করবে যে। তুমি কি তাই চাও বলো?
ঠিক আছে তাহলে, আজকের মতো ছেড়ে দিলাম। এরপর যেন আর কখনো এমন দেরি করে বাড়িতে ফিরতে না দেখি, কথাটা মাথায় ঢুকিয়ে রেখো। বউ, তাহলে আমাকে এখন কিছু খেতে দাও বউ। সারাদিন গাড়ি চালিয়ে আমার খুব ক্ষুধা পেয়েছে, শরীরটাও কেমন জানি দুর্বল দুর্বল লাগতেছে। ঠিক আছে, তোমাকে খাবার দিচ্ছি। ঘরে কোনো খাবার নেই বুঝেছো, যা ছিল তাই রান্না করেছি আজ। কাল সকালে উঠে তোমাকে বাজারে যেতে হবে, তারপর আমি রান্না করব, বুঝলে? মিনসে এখনো নাক ডেকে ঘুমোচ্ছে। কাল যে এত করে বললাম সকালে বাজারে যেতে হবে, তারপর রান্না হবে, এই কথা কি এখনো ওনার কানে ঢোকেনি নাকি? হ্যাঁ, দাঁড়া, পানি ঢেলে দিয়ে আমি ওর ঘুম এখনই ছুটাচ্ছি। Hey, what happened? এই ঢেপি ঢেপি, বাইরে কাপড় চোপড় শুকাতে দিলে তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে আসো। বৃষ্টি এসেছে, বৃষ্টি। ঘরে চাল ফুটো হলো কবে? তুমি তো আমাকে বলনি। কি তুমি পানি মারছো? আমি ভাবছিলাম মুষলধারে বৃষ্টি হচ্ছে। Hey, what আহা happened? বউ, এত সকালে তুমি আমার গায়ে পানি মারলে কেন? পানি ঢালার মতো আর কোনো জায়গা পেলে না, নাকি শেষমেশ আমার গায়েই মারতে হলো পানি? এত সুন্দর ঘুমটা তুমি আমার নষ্ট করে দিলে। এত জ্বালা আর ভালো লাগে না আমার, একটু ঘুমিয়েও শান্তি নেই দেখছি। ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে, ঘুমাইলে তোর স্মৃতিগুলা ভুইলা থাকি রে। আরে শ্বশুরের বেটা, এই অশান্তির মধ্যে আবার গান বলছিস তুই? আমি শান্তি দিই না তাই না? তোর কোন বউ শান্তি দেয় শুনি? যাই হোক, বাদ দাও। কালকে যে তোমাকে এত করে বললাম সকালে উঠে তোমাকে বাজারে যেতে হবে, তুমি খেয়ে গাড়ি নিয়ে বার হবে। ঘরে যে কোনো বাজার নেই, কি রান্না করব আমি? এখন আমি তোমাকে ভালো কথা বললেও যাও নতুন বিয়ে করে আনো, দেখবে কত শান্তি দেয় তোমায়। হ্যাঁ হ্যাঁ, তাই করব আমি। এই জীবনে তুমি তো আর আমাকে শান্তি দিলে না, এখন বিয়ে করে বউ আনলে যদি তাও একটু শান্তিতে থাকতে পারি। আমি বাকে, আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে চিনিতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে? কি বাবা, আজ এত সকালে বাজারে এলে যে, তাও আবার মন ভার করে? বাড়িতে কিছু হয়েছে নাকি? সে কথা বলবেন না মামা, বউয়ের জ্বালা বড় জ্বালা। এই বউয়ের জ্বালায় আমি একটু শান্তিতে ঘুমোতেও পারিনি। সকাল সকাল পানি মেরে আমার কাঁচা ঘুমটা ভেঙে দিল। মামা, আপনার খোঁজে কি ভালো কোনো পাত্রী আছে? আমি ভাবছি আরেকটা বিয়ে করব। এই বউ দিয়ে আর হবে না, আমাকে একটুও শান্তিতে থাকতে দেয় না। হ্যাঁ বাবা, আছে তো। আমার একটা ভাগ্নি আছে, খুব ভালো মেয়ে। তুই চাইলে আমি কথা বলে দেখতে পারি। হ্যাঁ মামা, আপনি আজই কথা বলেন, বিয়ের তারিখ পাকাপাকি করুন। আমি আর দেরি করতে চাই না। এখন আমাকে কিছু মাছ দিন, তাড়াতাড়ি বাজার শেষ করে বাড়িতে যেতে হবে, নইলে এই বউ আবার শুরু করে দিবে। আজকের দিনটাই তো আমার ভাগ্নি জামাই হলে আর কোনো চিন্তা নাই, তখন শুধু শান্তি আর শান্তি। আমি তাহলে আজই যাব বিয়ের দিন তারিখ পাকাপাকি করতে। এই মিনসে, সে কখন বাজারে পাঠালাম, এখনো বাড়ি আসার কোনো নামই নেই। আর কিছু বললেই তো দোষ হয়ে যাবে, আমি নাকি শান্তি দেই না। আজ শুধু বাড়িতে আসুক, ওর বাজার আমি ওকে দিয়েই খাওয়াবো। এক নজর না দেখিলে তোমায় দুনিয়া আন্ধার হয়। তুমি আমার জীবন রে বউ, তুমি তুমি আমার জান। বউ তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও বউ, ও আমার লাল টুকটুকি বউ, বাইরে এসে দেখো, আমি অনেকগুলো বাজার এনেছি, এগুলো একটু ধরো। শ্বশুরের বেটা, সেই কোন সকালে তুই বাজার করতে গিয়েছিস? এখন তোর আসার সময় হলো?
এই বউ, তুমি এসব কি করছো? এভাবে সবজিগুলো ছুঁড়ে মারছো কেন? তাহলে তো নষ্ট হয়ে যাবে। তখন রান্না করবে কিভাবে? আমি আজ রান্না করব না তো, সব সবজি আজ তোকে কাঁচায় খাওয়াবো। দেরি করে বাজার থেকে আসার শিক্ষা তোকে আমি দিয়েই ছাড়বো আজ। হা কর, খা বলছি, বেশি করে খা। তোর না অনেক খিদে পেয়েছে। হ্যাঁ লাগছে। এই বউ, করছো কি? ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। এসব কাঁচা সবজি কি কেউ খায়? তুমি যে আমাকে খাওয়াচ্ছ, দাঁড়াও আমি কালই বিয়ে করে নতুন বউ ঘরে আনবো, তখন বুঝবে মজা। হ্যাঁ হ্যাঁ, তোমার যা ইচ্ছে তাই করো গিয়ে, আমার কি ইচ্ছে বোঝার দরকার নেই। কোন পাপ করেছিলাম যে তোমার মতো জামাই জুটেছে আমার কপালে। এক নজর না দেখিলে তোমায় দুনিয়া আন্ধার হয়। তুমি আমার জীবন রে বউ, তুমি আমার জান। ও বউ তুমি কই কই রে, কেন বুঝি যায় রে। কি গো, তোমার সাথে এই মেয়েটা কে গো? বউ সাজানো, তুমি আবার এই কাকে ধরে আনলে গো? আরে আরে, তুমি এসব কি বলছো? আমি কেন অন্যের বউ আনতে যাব? এটা আমার বউ, একদম নিজস্ব বউ। তোমাকে তো কালই বললাম যে আমি বিয়ে করব, তুমি তো বললে করতে, তাই তো করছি। এখন বলছো অন্যের বউ? ওরে শ্বশুরের বেটা, আমি তো একটু রাগ করে বলেছিলাম, তাই বলে তুমি সত্যি সত্যি করে বিয়ে করে আনবে? হায় রে, আমার কপাল বুঝি পড়লো। কেন যে রাগ করে এসব বলতে গেলাম, এখন আমার ঘরে সতীন এসে জুটলো গো। আরে বউ, তুমি এমন হা হুতাশা করছো কেন? নতুন বউ বাড়িতে আসছে, তুমি একটু আদর যত্ন করে ঘরে নিয়ে যাবে, আমাদের বাসর ঘর সাজিয়ে দিবে। তা না করে তুমি বক বক করেই যাচ্ছ। সরো তো বউ, আমাদের ঘরে যেতে দাও। শোনো বউ, বাইরে তো দেখলে ওটা আমার বড় বউ। বড় বউ আমাকে কোনো শান্তি দেয় না। ওই বউয়ের জ্বালায় আমি ঘুমাতেও পারি না। এজন্য তোমার মামার কাছে তোমার নামে ভালো কথা শুনে বিয়ে করেছি। আশা রাখছি এখন একটু শান্তিতে ঘুমোতে পারবো। শান্তি না ছাই, শ্বশুরের বেটা বলে কি, ঘরে বউ থাকতে আবার বিয়ে করে এনেছে। শান্তি তুই কখনোই পাবি না রে, তোর জীবন আমি নরক বানিয়ে দিব। এই শ্বশুরের বেটা, উঠ ঘুম থেকে। এত বেলা পর্যন্ত কেউ পড়ে পড়ে ঘুমায় নাকি? তাড়াতাড়ি উঠ বলছি। কি গো, তুমিও আমার ঘুম নষ্ট করলে। একটু শান্তিতে থাকবো বলে তোমাকে বিয়ে করে আনলাম, তুমিও কিনা ওই বউয়ের মতো শুরু করলে। হ্যাঁ হ্যাঁ, বেশ করেছি, আরো করব। এত বেলা হয়ে গেল, কাজে না গিয়ে পড়ে পড়ে ঘুমালে হবে নাকি? যাও, এক্ষুনি কাজে যাও, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমার ঘরে আমি মেম্বার, পরের মাইয়া চেয়ারম্যান। ও দাদা বিয়া করলাম কেন, ও দাদা বিয়া করলাম কেন। আর হবে না এভাবে মানুষের বুদ্ধি শুনে, এভাবে বিয়ে করা যাবে না। এবার আরো 2টা বিয়ে করব, নিজে পছন্দ করে, তাহলে নিশ্চয়ই মনের মতো বউ পাবো। ও বউ, বউ তোমরা কোথায়? দেখো তোমাদের জন্য আরো 2টা সতীন এনেছি আমি। কি কি বললি তুই? আরো আরো 2টো বিয়ে করে এনেছিস? আবার আমাদের বড় মুখ করে বলছিস, তোর লজ্জা করছে না? এই শিখা, তুই লাঠি নিয়ে আয়, আর আমি এই শ্বশুরের বেটার বিয়ের স্বাদ মিটিয়ে দেব। তোমরা আর মেরো না গো। ও বাবা, ও মা, ও বাবা, ও মা, ও বাবা, ও মা।
জঙ্গলের রাজা সিংহ একদিন তার গুহার সামনে বনের সকলকে ডেকে পাঠিয়েছিল। তারপর সকলের সামনে জঙ্গলের রাজা বলল, শোনো সবাই, অনেক ভাবনা চিন্তা করে আমি একটা নতুন আইন প্রণয়ন করার ব্যবস্থা নিয়েছি। আর সেটি হলো, এখন থেকে এই জঙ্গলে কেউ আর একে অন্যকে শিকার করতে পারবে না। দিন দিন প্রাণীরা অনেক হ্রাস পাচ্ছে আর আমাদের ভয়ে এই জঙ্গল থেকে পালিয়ে যাচ্ছে, যেটি মোটেও কোনো ভালো কথা নয়। তাই আমি আজ থেকে এই আইন জারি করলাম যে এখন থেকে কোনো মাংসাশী প্রাণী অন্য প্রাণীদের শিকার করতে পারবে না। কিন্তু মহারাজ, আমরা এখন খাবো কি? আমরা তো তৃণভোজ প্রাণীদের শিকার করেই খাই। তাহলে এখন থেকে আমরা খাবো কি? এখন থেকে আমরা সবাই ঘাস খাবো, কিন্তু তবুও কেউ আর অন্য কোনো প্রাণীদের শিকার করব না। আর কেউ যদি আমার এই আইন ভেঙেছে তাহলে তার বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা আছে। আর এই কথাটা তোমরা সবাই মনে রাখবে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। আপনি যখন এই আইন বানিয়েছেন তাহলে নিশ্চয় আমাদের সবার মঙ্গলের জন্যই বানিয়েছেন। আমরা সবাই আপনার এই আইন একদম রক্ষা করব। তোমাদের কথা শুনে আমার সত্যি খুব ভালো লাগলো, কারণ তোমরা এখনো আমাকে অনেক বিশ্বাস করো। তাহলে তোমরা নিজেদের কাজে চলে যাও। এখন আমার বিশ্রাম নেওয়ার সময়। আর আমার কথা সবার যেন মনে থাকে, আজ থেকে আমরা একে অপরের বন্ধু। কেউ কাউকে কখনো ভয় পাবো না। সিংহের এমন নতুন আইন সবাই মানতে বাধ্য হলো। তারপর সবাই নিজেদের ডেরায় চলে গেল। শিয়াল গেল বাঘের কাছে। কি ব্যাপারটা কি ভাগ্নে? তুই তোর নিজের ডেরায় ফিরে না গিয়ে আমার কাছে আসলি কেন? তবে কি তুই আমাকে কিছু বলতে চাস? তুমি বলো মামা, মহারাজ সিংহ এটা কেমন আইন জারি করলো? মামার মাথাটা কি গেছে নাকি সেটাই তো আমি বুঝতে পারছি না। বড় বড় প্রাণীরা ছোট ছোট প্রাণীদের শিকার করবে না তো কি করবে বলো তো? ও বাবা, এখন থেকে নাকি তোমাদেরকেও আবার ঘাস খেয়ে থাকতে হবে। আমার কথা তো বাদই দাও, আমি তো সবকিছু খেয়ে থাকতে পারি, কিন্তু তুমি কি খাবে? কি আর করবো ভাগ্নে বল, সে যাই হোক, সে হচ্ছে এই বনের রাজা। তার মুখের উপর তো আর কথা বলতে পারি না, তার কথা তো মানতেই হবে, কারণ এটাই যে নিয়ম। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে ওইবারটা সিংহকে মেরে আমি ওর জায়গাটা দখল করে নিতাম আর প্রতিদিন হরিণ শিকার করে মজা করে খেতাম। খবরদার ভাগ্নে, এরকম কথা আর দ্বিতীয়বার বলিস নে। এই কথা যদি মহারাজ সিংহের কানে যায় তাহলে ও তোকে মেরেই ফেলবে। আর সিংহের সাথে লড়াই করার শক্তি যে আমারও নেই। এখন থেকে ঘাস খেয়ে দিন কাটাতে হবে, সবই কপালের লিখন। কি আর করা যাবে বল? তুই বরং এখান থেকে যা। বাঘের এরকম কথা শুনে শিয়াল সেখান থেকে চলে আসলো। শিয়াল কিছুতেই বাঘকে বোকা বানাতে পারলো না। শিয়াল তার ডেরা এসে ভাবতে লাগলো কি করে সিংহকে বোকা বানানো যায় আর কি করে প্রতিদিন শিকার ধরা যায়। বুদ্ধি একটা পেয়েছি, মানুষরা গ্রামে গ্রামে দোকান করে। আমি যদি এই বনে একটা মাংসের দোকান খুলি তাহলে তো আমার অনেক টাকা লাভ হবে আর আমি প্রতিদিন সেখান থেকে মাংস ফ্রিতেও খেতে পারবো। আমি এক কাজ করি, ঝটপট একটা দোকান খুলে বসি, তারপর ভাববো মাংস কোথায় পাওয়া যায়। আর আমি একটা দোকান দিলে বাঘ ভাল্লুক সবাই এসে আমার দোকান থেকেই মাংস কিনে নিয়ে যাবে। এই বলে শিয়াল ঝটপট একটি দোকান খুলে বসলো। তারপর ভাবতে লাগলো কিভাবে মাংসের যোগান দেবে। এখন হলো মাংসের যোগান দেওয়ার পালা। এখন জঙ্গলের উপরে মাঠে গিয়ে কোনো একটা ছাগল বা হরিণকে শিকার করতে হবে, তারপর ওর মাংস এই দোকানে বিক্রি করব। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি বলবো গ্রাম থেকে ছাগল ধরে এনে সেই ছাগলের মাংসই আমি বিক্রি করছি। তাহলে তো আর মহারাজ সিংহের আইনও লঙ্ঘন করা হলো না। এতে করে আমার কিছু টাকাও হবে আর আমার পেটটাও ভরবে। এই বলে শিয়াল চললো জঙ্গলের মাঠের দিকে। জঙ্গলের মাঠে গিয়ে শিয়াল দেখলো একটি ছাগল মনের সুখে জঙ্গলের মাঠে ঘাস খাচ্ছে। তবে এই বেটাকে বুদ্ধি করে শিকার করতে হবে।
এই মাঠে ওকে শিকার করা যাবে না, তাহলে তো কেউ দেখে ফেলতে পারে। ওকে নিয়ে যেতে হবে ঝোপের আড়ালে। যাই, ওকে কথার জালে ফাঁসিয়ে ঝোপের আড়ালে নিয়ে যাই, তারপর না হয় ওকে ঝোপের আড়ালে নিয়ে গিয়ে শিকার করে ফেলবো। এই বলে শিয়ালটি ছাগলের সামনে চলে গেল। শিয়ালকে দেখে ছাগল বলল, কে শিয়াল, তুমি এখানে কি করছো? নিশ্চয়ই ঘাস খেতে এসেছো, কারণ মহারাজ সিংহ তো বলেছে এই জঙ্গলে কেউই আর শিকার ধরে খেতে পারবে না, তাই ঘাস খাওয়া ছাড়া তো তোমার আর কোনো উপায় দেখছি না। আরে আমি হলাম শিয়াল পণ্ডিত, ঘাস খাওয়ার কোনো প্রয়োজন যে আমার নেই, তাই তোমরাই ঘাস খাও, বুঝেছো? ঘাস যদি খেতেই হয় তাহলে ওরা সবাই খাক, আমি তো গ্রাম থেকে মজাদার খাবার এনেই খাবো। মহারাজ সিংহ তো আর আমাকে কিছু বলেনি, বলেছে জঙ্গলের বাঘ ভাল্লুক এদেরকে। আমি তো অনেকগুলো খাবার চুরি করে এনেছি, ওতেই আমার বেশ কিছুদিন কেটে যাবে। ও বাবা, তাই নাকি? তা বলি, তুমি মানুষদের কাছ থেকে কি কি খাবার চুরি করে নিয়ে এসেছো? আমি শুনেছি মানুষদের খাবার নাকি অনেক সুস্বাদু হয়। সে তো অনেক কয়েক প্রকার খাবার গো ছাগল, কোনটা রেখে কোনটা তোমাকে বলি? তুমিই বলো, তুমি কি কখনো মানুষদের খাবার খেয়েছো নাকি বলো তো? যদি তুমি না খেয়ে থাকো তাহলে আমার সঙ্গে চলো, আমি আজ তোমাকে মানুষদের খাবার খাওয়াবো, আমার কাছে অনেক খাবার আছে। না বাবা, আমি তো কোনোদিনও মানুষদের খাবার খাইনি, তবে তুমি যদি আমাকে খাওয়াও তাহলে আমি নিশ্চয়ই খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে চলো চলো আমার সাথে, আমার পিছু পিছু। আমি যে ওই খাবারগুলো ঝোপের আড়ালে লুকিয়ে রেখেছি, তোমাকে আমি ওই খাবারগুলো খাওয়াবো। এরপর ছাগল চলল শিয়ালের সাথে। ঝোপের আড়ালে পৌঁছে ছাগল দেখলো আশেপাশে খাবার খাওয়ার মতো কোনো খাবারই নেই। এই ব্যাপার কি শিয়াল, ঝোপের আড়ালে তো চলে এলাম, কিন্তু আশেপাশে মানুষদের খাওয়ার উপযোগীর মতো কোনো খাবারই তো দেখলাম না। তুমি তো সামনের দিকে তাকিয়ে আছো, একবার পেছনের দিকে তাকাও, সেখানেই তো আমি রেখেছি মানুষদের খাবার। শিয়ালের কথা শুনে ছাগল পেছনের দিকে তাকালো, আর তখন শিয়াল একটা ছুরি বের করে ছাগলকে মেরে ফেললো। যাক বাবা, ভালোই ভালোই এই ছাগলটাকে শিকার করতে পেরেছি। এখন আমি বরং এই কিছুটা মাংস গপ গপ করে খেয়ে নেই, আর বাকি মাংসগুলো দোকানে নিয়ে যাব বিক্রি করতে। মাংসের এমন সুন্দর গন্ধে মাংসাশী প্রাণীরা একা একাই আমার দোকানে চলে আসবে। এই বলে শিয়ালটি ছাগলের কিছু অংশ খেয়ে বাকি অংশটুকু নিয়ে গেল তার দোকানে। শিয়ালের মাংসের দোকানের খবর চারদিকে ছড়িয়ে পড়লো, তাই জঙ্গলের বাঘটি শিয়ালের মাংসের দোকান দেখতে আসলো। আরে বাহ মাগ্নে বাহ, তুই তো দেখছি বেশ কাজের কাজ করেছিস। তাহলে আমাকে এখন এটা তো বল, তুই এই মাংস কোথায় পেলি আর কোথা থেকেই বা এনেছিস? তুই কি তবে মহারাজ সিংহের আইন লঙ্ঘন করেছিস? ছি মামা, এসব তুমি কি বলছো কি বলো তো? আমি তো এই মাংসগুলো মানুষদের গ্রাম থেকে কিনে এনেছি, সেই জন্য মানুষদের অনেক টাকা দিতে হয়েছে আমার। আর আমি চাই জঙ্গলের সব পশুরা একদিন হলেও এই মাংস খাক, বুঝেছো তো? আমি এই মাংস কিনে এনেছি, মহারাজ সিংহের আইন আমি লঙ্ঘন করিনি। তার আইন লঙ্ঘন করার কি সামর্থ্য আমার আছে? আরে বাহ শিয়াল বাহ, তুই তো দেখছি বেশ বুদ্ধিমান। তোর এই কর্মকাণ্ডে আমাদের তো লাভ হচ্ছেই, তার উপরে জঙ্গলের কোনো পশু প্রাণীরও ক্ষতি হচ্ছে না। আচ্ছা, তোর কাছ থেকে মাংস খেতে হলে আমাকে কি দিতে হবে? অনেক দিন হলো আমি মাংস খাই না, আজ খেতে খেতে মুখটা আমার একদম পচে গেছে। আমার বেশি কিছু চাই না মামা, তোমার গুহাতে পড়ে থাকা মোহরগুলো আমায় দিলেই হবে। ওই মোহর দিয়েই আমি গ্রাম থেকে মাংস কিনে আনবো, তারপর তুমি আবারও মাংস খেতে পারবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এমনিতেও ওই মোহরগুলো আমার কোনো কাজেই আসে না। আমি বরং এখন তোর কাছ থেকে মাংস কিনে নিয়ে যাই, আর তুই বিকেল বেলা এসে আমার গুহা থেকে ওই মোহরগুলো নিয়ে যাস। বাঘটি শিয়ালের দোকান থেকে মাংস কিনে নিয়ে চলে গেল। শিয়ালের ভালোই মাংস বিক্রি হচ্ছিল।
শিয়ালের মাংস বিক্রি করার কথা মহারাজ সিংহের কানে যায়। তাই সে ভাবতে লাগলো, জঙ্গলে নাকি একটা শিয়াল মাংসের দোকান দিয়েছে, তাহলে সে মাংস পাচ্ছেটা কোথায়? তাছাড়া ও মাংসের জোগানি বা কি করে দিচ্ছে সেটা তো আমাকে জানতে হবে। যাই, আমি বরং এখন শিয়ালের মাংসের দোকানেই যাই, দেখি ও আবার আমার আইন লঙ্ঘন করেছে কিনা। এই বলে সিংহ যেতে লাগলো শিয়ালের দোকানে। শিয়ালের মাংসের দোকানে গিয়ে সিংহ দেখলো দোকানে শুধু মাংস আর মাংস। কি ব্যাপার শিয়াল, তোর দোকানে তো দেখছি শুধু মাংস আর মাংস। তা বলি, এই মাংসের জোগান তুই কি করে দিচ্ছিস? তুই কি আবার আমার বানানো আইন লঙ্ঘন করেছিস নাকি? না 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 না, আমি আপনার আইন লঙ্ঘন করিনি। আমার ঘাড়ে আর কটা মাথা যে আমি আপনার আইন লঙ্ঘন করব? এই মাংসগুলো তো আমি মানুষদের গ্রাম থেকে কিনে নিয়ে এসেছি। আপনি হয়তো জানেন যে মানুষরা তাদের গ্রামে গৃহপালিত পশু প্রাণী পালন করে আর বিপদে পড়লে ওগুলো তারা বিক্রি করে। আমি তো মানুষদের কাছে এই পশুগুলো কিনে নিয়ে এসেছি। জঙ্গলের পশু প্রাণীদের অল্প অল্প মাংসের নেশা থেকেই থাকে, তাই তো আমি ওদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছি। আরে বাহ শিয়াল বাহ, তুই তো দেখছি বেশ ভালোই কাজ করেছিস। তা বলি, তোর দোকানের মাংস তো একবার খেয়ে দেখতেই হচ্ছে। তোর যা প্রয়োজন হয় তুই বিকেল বেলা আমার কাছে এসে নিয়ে যাস, আর আমি এখন তোর দোকান থেকে মাংস কিনে নিয়ে যাচ্ছি। এই বলে মহারাজ সিংহ শিয়ালের দোকান থেকে মাংস কিনে নিয়ে যায়। এভাবে শিয়ালের দোকানের মাংস বিক্রি করতে করতে এক পর্যায়ে শেষ হয়ে গেল। আরে বাহ, প্রথম দিন ব্যবসা করেই তো অনেক ভালো লাভ করলাম আমি। এখন যাওয়া যাক, বাঘ আর সিংহের গুহা থেকে অনেকগুলো মোহর নিয়ে আসা যাক। তারপর আমি সেই মোহরগুলো নিয়ে মানুষদের গ্রাম থেকে মাংস কিনে নিয়ে খাবো। তাহলে তো আমার উপর আর কেউ আদেশ উপদেশ করতে পারবে না। আমি হব নিজের মর্জির মালিক। এখন যাই, জঙ্গলে গিয়ে আরেকটা ছাগল শিকার করে নিয়ে আসি। এদিকে মহারাজ সিংহ কিছুতেই শিয়ালকে বিশ্বাস করতে পারছিল না। তাই সিংহ তার একটি গুপ্তচর কাককে রাখলো। শোন কাক, আমার কিছুতেই ওই শিয়ালকে বিশ্বাস হচ্ছে না, তাই তুই ওই শিয়ালের উপর আচ্ছা করে নজর রাখ। দেখ ও কখন কি করে, তারপর এসে আমাকে বল। সিংহের আদেশ পাওয়া মাত্রই কাক চলল শিয়ালের পিছু নিতে। এদিকে শিয়ালটি আবারও একটি ছাগলকে বোকা বানিয়ে তাকে শিকার করে ফেললো। কাক সবকিছুই গাছের ওপর থেকে দেখে ফেললো। মহারাজ সিংহ তো ঠিক কথাই বলেছিল, এই বেটা শিয়াল অনেক দুষ্টু। ও সবাইকে বোকা বানিয়ে জঙ্গল থেকে এরকম ছাগল শিকার করছে, তারপর ছাগলের মাংস জঙ্গলের সবাইকে মিথ্যে কথা বলে বিক্রিও করছে। এক্ষুনি মহারাজ সিংহের কাছে যাই আর গিয়ে খুলে বলি। কাক আর একটু দেরি না করে চলে গেল সিংহের কাছে। সিংহের কাছে গিয়ে কাক সবকিছু সিংহকে খুলে বলল। কাকের কথা শুনে সিংহের হলো ভীষণ রাগ। এক্ষুনি গিয়ে ধরে নিয়ে আয়। ও সবাইকে বোকা বানিয়ে এই জঙ্গলের প্রাণীদের শিকার করে তারই মাংস বিক্রি করছে। ও যে আবার আইন লঙ্ঘন করেছে, ওর বিচার করতেই হবে। তুই এক্ষুনি যা। সিংহের আদেশ পাওয়া মাত্রই বাঘ চলল শিয়ালকে ধরে আনতে। বাঘটি এক পর্যায়ে শিয়ালকে ধরে নিয়ে আসলো, আর বনের সব পশু পাখিরা আসলো শিয়ালের বিচার দেখার জন্য। তুই শিয়াল তো দেখছি খুব চালাক, তুই তো দেখছি আমার নিষেধ অমান্য করেছিস। আমি জঙ্গলের সবাইকে নিয়ে এত কষ্ট করে একটা আইন বানিয়েছি, কিন্তু আমি তোর মতো দুষ্টু শিয়ালের জন্য এই আইন কিছুতেই ভাঙতে চাই না। তোর সমস্ত কিছু কাক নিজের চোখে দেখে এসেছে, তাই আমার আর দ্বিতীয় কোনো সাক্ষীর প্রয়োজন নেই। তোকে তো এবার আমি সমস্ত পশু পাখির ওপর তুলে দিলাম, ওরাই তোর ন্যায্য বিচার করবে রে। ওরে বাবারে, মহারাজ সিংহ আপনি আমাকে মাফ করে দিন। এই তো দেখছি অতি চালাকের গলায় দড়ি হয়ে গেল। আমাকে আপনি মাফ করে দিন, আমি আর কোনোদিনও এমন অন্যায় করব না। শিয়ালের কোনো কথাই কেউ শুনলো না। জঙ্গলের সব পশু পাখিরা মিলে শিয়ালকে মেরে ফেললো। এখন শিয়াল মরে চ্যাপ্টা হয়ে মাটিতে পড়েই আছে।
এক জঙ্গলে বিল্লু নামের এক ডাকু শিয়াল বসবাস করত। ডাকু শিয়ালের দুই চেলার নাম ছিল নাট আর বল্টু। এই বল্টু, তুই এক কাজ কর, তুই বরং জঙ্গলে চলে যা আর জঙ্গলে গিয়ে একটা ছাগল শিকার করে নিয়ে আয়। আমার যে খুব ক্ষুধা পেয়েছে, আমি এখন খাবো। ওস্তাদ, আমি কি একাই যাব? বলছি নাটকেও আমার সঙ্গে নিয়ে যাই। আরে না না, তুই একাই যা। নাট বরং এই গুহাটা পাহারা দেবে, আমি একটু ঘুমিয়ে পড়বো। এরপর বল্টু শিয়াল চলে গেল বিল্লু শিয়ালের জন্য খাবার আনতে। অনেক দিন ধরে ধ্যান করার পর আমি একটি অলৌকিক শক্তি অর্জন করলাম। আমি এখন আমার মন্ত্র শক্তি দ্বারা যে কোনো খাবারের গাছ বানাতে পারবো। হা হা হা, দেখি তো আমার মন্ত্র শক্তি কাজ করে কিনা। আরে বাহ বাহ বাহ, আরে ঠিকই তো, আমার জাদু শক্তি তো বেশ ভালোই কাজ করছে। বাহ, কতই না ভালো হলো। এবার আমি আমার মন্ত্র শক্তি দ্বারা যে কোনো গাছই বানাতে পারবো। হা হা হা, আমার জাদু শক্তি দিয়ে তৈরি করা আম গাছ থেকে আমি বরং একটা আম ছিঁড়ে খাই। দূর থেকে এসব দৃশ্য বল্টু শিয়াল দেখছিল। এসব দৃশ্য দেখে তো তার মাথা একদম ঘুরে গেছে। আরে আরে, আমি আবার কোন দৃশ্য দেখলাম? এই সাধু বাবা তো দেখছি সত্যি সত্যি অলৌকিক শক্তির অধিকারী। কেমন তার মন্ত্র শক্তি দিয়ে চোখের পলকে একটি আম গাছ বানিয়ে ফেললো, আবার সেই আম গাছের একটি আম নিজেও খেয়ে নিল। এই সাধু বাবার কথা তো ওস্তাদকে জানাতেই হচ্ছে। কিরে বল্টু, তোকে না আমি বললাম শিকার ধরে আনতে? তা তুই খালি হাতে ফিরে এলি কেন? হ্যাঁ, কি হয়েছে আমাকে বলতো? তোকে কি কেউ তাড়া করেছে? ওস্তাদ, তাড়া কেন করবে? আমি এমন একটা জিনিস দেখে এসেছি, সেটা দেখে আমি এক দৌড়ে ছুটে এসেছি। এমন জিনিস তো আমি আমার বাপের জন্মেও দেখিনি। একই বল্টু, তুই আবার কি এমন জিনিস দেখেছিস বলতো, যেটা কিনা তুই বাপের জন্মেও দেখিসনি? আমাকে তুই খুলে বলতো ঘটনাটা কি। ওস্তাদ, জঙ্গলে দেখে এলাম এক সাধু বাবা ধ্যান করে এমন এক শক্তি অর্জন করেছে, যে শক্তির দ্বারা ওই সাধু বাবা যে কোনো খাবারের গাছ বানিয়ে দিতে পারে। আমি আমার চোখের সামনে দেখলাম সাধু বাবা একটা আম গাছ বানিয়ে সেই আম গাছ থেকে আম ছিঁড়ে খাচ্ছে। কি বল্টু, তুই কি সত্যি কথা বলছিস নাকি আবার উল্টাপাল্টা কিছু খেয়ে এসেছিস? ওস্তাদ, আমি আপনাকে একদমই মিথ্যে বলছি না, আমি তো নিজের চোখেই দেখেছি। আমার কথা বিশ্বাস না হলে চলুন আপনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর কথা যদি সত্যি হয় তাহলে ওই সাধু বাবার কাছ থেকে আমরা একটা মুরগির গাছ বানিয়ে নেব। তারপর থেকে আমাদের আর কষ্ট করে মুরগি শিকার করতে হবে না। ওই গাছ থেকে মুরগি পারবো আর কচ কচ করে চিবিয়ে খাবো। এখন আর দেরি করিস না তো, তাড়াতাড়ি বাইক নিয়ে বেরিয়ে পড়। যে করেই হোক ওই সাধু বাবাকে ভয়ভীতি দেখিয়ে আমাদের একটা মুরগির গাছ বানিয়ে নিতেই হবে। ওরে বাবা রে, এরা এরা আবার কারা? এই কারা তোমরা? হ্যাঁ, তোমরা আমাকে ছেড়ে দাও। আমি আমি তোমাদের কি দোষ করেছি? হ্যাঁ, হা হা হা, তুই কিনা আমাকে চিনতে পারছিস না? আমি হলাম ডাকু শিয়াল, আর এরা দুজন হচ্ছে আমার চেলা, বুঝেছিস? কি ডাকু শিয়াল, কিন্তু তোমরা আমার কাছে কি চাও? তোমরা এভাবে আমার মাথায় বন্দুক রেখেছো কেন? দয়া করে আমাকে ছেড়ে দাও আমাকে। ছেড়ে তো দেবই, কিন্তু তার আগে আমাদের একটা ইচ্ছে তোকে পূরণ করতে হবে, তাহলেই আমরা তোকে ছেড়ে দেব। ইচ্ছে? কিন্তু কি ইচ্ছে পূরণ করব আমি তোমাদের? বলো আমাকে। একটু আগে আমার চেলা বল্টু এখানে এসেছিল, আর সে এসে দেখে তুই তো জাদু শক্তি দিয়ে একটি আমের গাছ বানিয়েছিলি, আর সেই আমের গাছ থেকে তুই আম পেড়েও খেয়েছিস। আর তুই জোরে জোরে বলেছিলি এখন থেকে তুই নাকি সব রকমের খাবারের গাছ তোর জাদু শক্তি দিয়ে বানাতে পারবি। এটা কি সত্যি নাকি? হ্যাঁ, বলতো। হ্যাঁ, এটা তো সত্যি, কিন্তু তোমরা আমার কাছে কি চাও? হা হা হা, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তুই জাদু দিয়ে
এক্ষুনি আমাদের জন্য একটা মুরগির গাছ বানিয়ে দে। আমাদের যে প্রতিদিন কষ্ট করে মুরগি শিকার করতে হয়, আমাদের সব থেকে প্রিয় খাবারই হচ্ছে মুরগি। তাই আমরা চাই এখন থেকে প্রতিদিন আমরা গাছ থেকে মুরগি পেড়ে খাই। জঙ্গলে মুরগি খুঁজতে যেয়ে আমাদের অনেক সময় চলে যায়, আর তাতে করে আমরা আমাদের ডাকাতি করার জন্য তেমন সময়ই পাই না। তাই তুই আমাদের একটা মুরগির গাছ দিবি, আর সেই গাছ থেকে আমরা প্রতিদিন মুরগি পেড়ে খাবো। আমি কিছুতেই করতে পারবো না। তোমাদের যদি মুরগি খেতে ইচ্ছে করে তাহলে তোমার জঙ্গলে খুঁজে খুঁজে মুরগি খাও। আমি কেন তোমাদের মুরগির গাছ বানিয়ে দেবো? হ্যাঁ, কি তোর কিনা এত বড় সাহস? তুই এই ডাকু রাক্ষসের মুখের ওপরে কথা বলিস? এখন তুই বলতো, তুই একটা মুরগির গাছ বানিয়ে দিবি নাকি নিজে মরবি? বল, তোর মাথায় আমরা কি ঠেকিয়ে রেখেছি একবার কি দেখেছিস? এবার কি তুই চাইছিস তোর মাথাটা ফুটো করে দেই, নাকি তুই তাড়াতাড়ি মুরগির গাছ বানিয়ে দিবি? শিগগিরই বল। ওরে বাবারে, এরা তো দেখছি একদম নাছোড় বান্দা, কিছুতেই আমার কোনো কথাই শুনছে না। যদি আমি মুরগির গাছ না বানিয়ে দেই তাহলে তো এরা আমাকে কিছুতেই ছাড়বে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি এক্ষুনি তোমাদের একটা মুরগির গাছ বানিয়ে দিচ্ছি। এরপর সাধু বাবা তার শক্তি দিয়ে একটি মুরগির গাছ বানিয়ে দিল। এই সাধু, কি ব্যাপারটা কি বলতো? তুই আমাদের এটা কি দিলি? আমরা এই ছোট্ট চারা দিয়ে কি করব? হ্যাঁ, আমরা তো তোর কাছে মুরগির একটা বড় গাছ চাইলাম, আর তুই তুই এটা আমাকে কি দিলি কি? হ্যাঁ, এই গাছে তো একটা মুরগিও নেই। আরে বোকার দল, এটাই হলো সেই মুরগির গাছের চারা। এখন তো আর এটাতে কোনো মুরগি থাকবে না, কারণ এই গাছগুলোতে যখন একবার মুরগি ধরবে তখন এই গাছগুলো অন্য কোথাও নিয়ে যাওয়া যাবে না। আর তাছাড়া তোমরা কি প্রতিদিন এখানে এসে মুরগি খাবে, নাকি তোমাদের গুহার সামনে গাছ লাগিয়ে মুরগি খেতে চাও? বলো তো, তোমরা যদি এই গাছটা তোমাদের গুহার সামনে লাগিয়ে দাও তাহলে এই গাছে রাতের মধ্যেই মুরগি ধরবে, বুঝেছো? কিন্তু এতে যদি কোনো মুরগি না ধরে আর তুই যদি আমাদের মিথ্যে কথা বলিস তখন আমরা কি করব? আরে বোকার দল, আমি হলাম সাধু, সাধুরা কখনো মিথ্যে কথা বলে না। যদি সাধুরা মিথ্যে বলে তাহলে তাদের মন্ত্র শক্তি আর কাজ করে না, বুঝেছিস? তোরা নিশ্চিন্তে এই চারাটা নিয়ে যেতে পারিস, আর এতে অবশ্যই মুরগি ধরবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এই মুরগির গাছটা নিয়ে যাচ্ছি, কিন্তু এতে যদি কোনো মুরগি না ধরে তাহলে আমরা আবার এসে তোর মাথার খুলি উড়িয়ে দিয়ে যাব। এরপর ডাকু শিয়াল তার মুরগির গাছের চারা এবং তার দুই চেলা নাট এবং বল্টুকে নিয়ে তার গুহায় চলে গেল। এই নাট আর বল্টু, এখানেই চারাটা লাগিয়ে দে, দেখবো কাল সকালে যে এতে মুরগি ধরে কিনা। এরপর ডাকু শিয়ালের দুই চেরা নাট আর বল্টু অনেক যত্ন সহকারে তাদের গুহার সামনে সেই চারাটি রোপণ করে দেয়। এভাবে সেই রাতটি কেটে গেল। পরের দিন সকালে ডাকাত শিয়ালের এক চেলা বল্টু গাছের কাছে এসে ভীষণ অবাক হয়ে যায়। ওস্তাদ, জলদি বেরিয়ে আসুন, এই দেখুন আমাদের সাথে তো একদম জাদু হয়ে গেছে। আরে আরে, এ আমি কি দেখছি? এমন দৃশ্য তো বাপের জন্মেও দেখিনি। গাছে কিনা এমন তরতাজা মুরগি ধরে আছে, এটা দেখে তো আমি একদম অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ওস্তাদ, আমি আপনাকে বলেছিলাম না, এই দেখেছেন তো, আমার কথাই একদম সত্যি হলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল চল, এখন আর দেরি না করে তিনজনে তিনটা মুরগি পেড়ে খাই। আহা, কি যে মজা লাগছে, একদম তরতাজা মুরগি। এই নাটবল্টু, ভালো করে শোন, এখন থেকে এই মুরগির গাছটা ভালো করে পাহারা দিতে হবে, তা না হলে জঙ্গলের দুষ্টু প্রাণীরা আমাদের এই গাছ থেকে মুরগি চুরি করে নিয়ে পালিয়ে যাবে।